আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ইএনটি স্পেশালিস্ট ডক্টর অর্জুন দাশগুপ্ত। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। আচ্ছা, আরেকটা কথা অনেকে বলছেন, কোভিড যদি হয় তারপর হয়তো তিনি সেরে গেলেন, কিন্তু তার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ সেটা কিন্তু ঠিক আর নিজের জায়গায় ফিরে আসবে না, তা সেই জটিলতা থেকেই যাবে। অর্থাৎ কোভিডের আগে যে জীবনটা তিনি কাটাচ্ছিলেন আর কোভিডের পরে যে জীবনে তিনি প্রবেশ করলেন সেটা কখনো আর এক হবে না। এটা কি ঠিক? দেখুন, কোভিড নয়, আমরা যে কোনো ভাইরাল ইনফেকশন সম্বন্ধে আমরা জানি, এটা অনেক বহুদিন ধরে জানি। এখন খুব সিভিয়ার কোভিড যাদের হয় আর কি, তাদের থেকে এই জিনিসটা আমাদের চোখের সামনে আসছে। এটাকে আমরা ভাইরাল অ্যাসথেনিয়া বলি। যে কোনো ভাইরাল ফিভারের সময় যদি আপনি ওই সময় বিশ্রাম না নেন, কারণ আসল নিজের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা এবং বিশ্রাম, এবং অবভিয়াসলি বিশ্রামের থেকেই রোগ প্রতিরোধের ক্ষমতা আরো বাড়ে আর কি। এই সময়টা যারা কাজে কর্ম করে আর কি, যারা ভাইরাল ইনফেকশন নিয়ে তারা কাজকর্ম করে যাচ্ছে, তারা কিন্তু এটা দীর্ঘ সময়ে এই একটা অসম্ভব ক্লান্তি, হাত পা ব্যথা, এটা চলতে থাকে। এবং আমরা রোগীদের বলি যে এই যে সময়টা আপনি রেস্ট যদি না নেন, তাহলে কিন্তু সপ্তাহ পেরিয়ে যাবে, মাস পেরিয়ে যাবে, আপনার ঠিক হতে সময় লাগবে। এবং কিছু কিছু ক্ষেত্রে এটা কোনোদিনই যায় না। এটাকে তখন বিদেশে একটা আছে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম বলে একটি রোগ আছে আর কি, এবং সেটা শুরু হয় কিন্তু ভাইরাল ফিভার থেকে। ওই ভাইরাল ফিভারের সময় আপনি রেস্ট নেননি এবং তারপরে যে একটা অবসাদ এবং মানসিক শারীরিক অবসাদ কন্টিনিউ করে, এবং সেটা কারো কারো সারা জীবন থেকে যায়। সিরিয়াসলি কোভিড ইজ এ ভাইরাস, এবং কোভিডে আরো মারাত্মক ভাবে এটা হবে, এটাই স্বাভাবিক। আর একটা এই সম্পর্কিত প্রশ্ন অনেকে করেন, ধরুন কারুর হয়তো উচ্চ রক্তচাপ আছে বা তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন, এখন তার কোভিড হলো এবং তিনি কোনোভাবে সামলেও গেলেন, কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেও এলেন, কিন্তু তারপর আবার দেখা গেল যে সেই উচ্চ রক্তচাপ বা কিডনি ফেলিয়ার পরবর্তীকালে তার হলো। অর্থাৎ এমনিতে তার সেই কোমরবিডিটি থাকা সত্ত্বেও তিনি কিন্তু কোনোভাবে সামলে যাচ্ছিলেন, কিন্তু কোভিডের পরে আর তিনি সামলে উঠতে পারলেন না। এটা কিন্তু অনেক ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। এটার ব্যাখ্যা কি? দেখুন, এগুলো তো আমরা একদমই অবাক হচ্ছি না। মানে শরীরের আমরা এগুলো সব তাসের মতো আর কি। মানে বিশেষ করে একটু বয়স্কদের যাদের মরবিডিটি বেশি আর কি, তাদের এইগুলো তাসের ঘরের মধ্যে একটা পড়তে শুরু করলে অন্যগুলো পরপর পড়তে থাকে আর কি। মানে হার্ট এফেক্টেড হলো, তারপরে কিডনি এফেক্ট হলো, তারপর লাংস এফেক্টেড হলো, তারপরে মানে এরকম একটা জিনিস হলে পরপর হতে থাকে আর কি। সেটা যে কোনো রোগেই দেখা যায়। তবে আবার যেটা বারবার বলা, সেটা হচ্ছে 94 থেকে 96% কোভিডের রোগীর কিন্তু কোনো সিমটমই হয় না। এবং একাডেমিক্যালি আমরা যে পাচ্ছি আর কি, এমনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে অত্যন্ত সিভিয়ার নানা রকম কোমরবিডিটি নিয়েও রোগীরা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আচ্ছা, স্কুল খোলা নিয়েও একটা বিতর্ক দানা বেঁধেছে। দেশের কিছু রাজ্যে অক্টোবরেই স্কুল খোলার চেষ্টা হচ্ছে। আমাদের রাজ্যে কালী পুজোর পর স্কুল খোলার একটা ভাবনা চিন্তা চলছে। ইউজিসি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি খোলার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে আপনার অভিমত কি? এইখানে আমি একদম খুব ব্যক্তিগতভাবে বলবো, কারণ আমি একাডেমিশিয়ান নই। তবে কিনা এটা জানা গেছে যে বাচ্চারাই হচ্ছে মানে এই রোগের ধারক এবং বাহক, এবং তারা সম্পূর্ণ অ্যাসিম্পটোমেটিক থাকে এবং সারা সংসারে এই রোগটি ছড়িয়ে বেড়ায়, তারা ক্যারি করে এটা। তো সেটা অলরেডি জানা গেছে। আমরা সবসময় তো পার্সেন্টেজে বলি যে এই রোগটি জেনারেলি বাচ্চাদের এফেক্ট করে না, বা জেনারেলি বাচ্চাদের এফেক্ট করে না তার মানে যে একদমই করে না তা নয়। অবভিয়াসলি কিছু সংখ্যক করে। শিশু মৃত্যুতে যে হয়নি তা তো নয়, হয়েছে। তো একটি শিশুও যেন না মারা যায়, এটি মানে আমাদের কোনো ডিসিশনের জন্য, এটাই আমি বলবো। এবং সমস্ত দিক দেখে শুনে এগুলো করা হোক। অল্টারনেটিভ নানা রকম মেথড আছে, হ্যাঁ না সেগুলো খুব একটা আইডিয়াল নয়, তা সত্ত্বেও সেগুলো চলতে পারে। অনলাইন ক্লাস চলছে, সেখান থেকে জ্ঞানার্জন এবং জ্ঞান বিতরণ কিন্তু চলতে পারে আর কি। যে একদম যে অল্টারনেটিভ নেই তা নয়, সদিচ্ছার প্রয়োজন করা যায় আর কি। অর্থাৎ আপনি বলছেন খুব একটা তাড়াহুড়ো করে স্কুল না খোলাটাই বোধহয় মঙ্গলের হবে। একদম না। আচ্ছা, আপনি আন্তর্জাতিক ক্ষেত্রের কথা বলছিলেন। আমরা সবাই জানি যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছেন এবং তারপরে এখনো সম্পূর্ণ সুস্থ হননি, একটা আরোগ্যের পথে তিনি চলছেন। তো ট্রাম্প কিন্তু তারপরেই বলে দিয়েছেন যে করোনা ব্যাপারটা এমন কিছুই নয়, এটা একটু সামান্য একটু জ্বর হবে, আর সেজন্য এটাকে এত গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। আমি শুনছিলাম যে ট্রাম্পের যে একজন ব্যক্তিগত ফিজিশিয়ান আছে, তিনি নানা রকম বিতর্কিত নানা রকম কথা বলছেন, এবং ঠিক সারাক্ষণই ট্রাম্পের এই অত্যন্ত বিতর্কিত
মন্তব্যগুলোকে সাপোর্ট করে গেছেন। তিনি ট্রাম্প বেশ বড় বড় 2-3টি জনসমাবেশে ভাষণ দিতে চলেছে এবং সেখানে এই ডাক্তার বলেছেন যে ওনার লাস্ট জ্বর এসেছিল 24 ঘন্টা আগে, উনি নাকি ভাইরাস পটানোর মতো অবস্থায় আর নেই। এই কথাটার মানে কিন্তু উনি নেগেটিভ নন। এই রাষ্ট্রনায়করা যারা কিনা নিজের দেশের অসংখ্য জনগণ, তাদের দেশের নীতি নির্ধারণ করেন এবং পৃথিবীর অনেক জনসাধারণকে ওনারা প্রভাবিত করেন তাদের নিজস্ব দিয়ে। তো এই ধরনের যদি এনারা এত বিতর্কিত পদক্ষেপ নিতে শুরু করেন, তাহলে আমাদের একাডেমিশিয়ান কিংবা ডাক্তারদের শিউরেও তো করার অন্য কোনো উপায় থাকে না আর কি। আমরা মনে হচ্ছে যেন খুব অন্ধকার একটা সময় দিয়ে যাচ্ছি আর কি। এবং বিশেষ করে আমাদের মনে রাখতে হবে আমেরিকায় মৃত্যু সংখ্যা বিশ্বের সব থেকে বেশি। সাংঘাতিক। ভিয়েতনাম যুদ্ধে লোক মারা গেছিল, তার থেকে অনেক বেশি লোক মারা গেছে ওদের এই করোনা থেকে। রাষ্ট্রনায়কদের বিজ্ঞান মনস্কতাটা বোধহয় বাধ্যতামূলক করা উচিত। আন্তর্জাতিক ক্ষেত্রের আরেকটা বড় ঘটনার কথা আপনাকে বলি যে চীনের উহান শহরে প্রথম কোভিড-19 ভাইরাস দেখা যায়, এটাই আমরা শুনে এসেছি এবং প্রথম দিকে তথ্য গোপন করা হয়েছিল, সময় মতো সতর্ক করা হয়নি। এই অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ চীনের কড়া সমালোচনাও করেছে। চীন কিন্তু সম্প্রতি দাবি করেছে যে উহান এই ভাইরাসের উৎপত্তিস্থল নয়। গত বছরের শেষের দিক নাগাদ বিশ্বজুড়ে নানা স্থানে এই অতিমারি ছড়িয়ে পড়েছিল, বরং চীনই প্রথম দায়িত্বশীল দেশ হিসেবে এই ভাইরাসকে চিহ্নিত করে। আপনার প্রতিক্রিয়া কি? যখন একটা খুব সেন্ট্রালাইজড একটা দমন পীড়ন নীতিওয়ালা একটা রাষ্ট্র যখন এরকম ধরনের বলে, তখন অবভিয়াসলি এটাকে তো তাদের অফিসিয়াল স্টেটমেন্ট ঘিরেও অসংখ্য প্রশ্ন চিহ্ন থেকে যায় আর কি। জানি এখনো অব্দি ওরা যাই বলুক কেন, এখনো অব্দি ওদের ওই রোগের প্রথম উৎপত্তিস্থল উহান এবং তারপরে বেইজিং এ ছড়িয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় হয়তো আরো ছড়িয়েছে, যেটা সম্বন্ধে আমরা জানতে পারছি না। যেহেতু ওরা প্রথম দিকে এই রোগের প্রাদুর্ভাবকে ওরা চেপে দেওয়ার চেষ্টা করেছিল এবং বেশ কিছু ভুল ইনফরমেশন আন্তর্জাতিক বলেছিল, সুতরাং তারপরে ওরা যাই বলবে সেটাকেই আমরা একটু সন্দেহের চোখেই দেখব এবং এটাও তার বাইরে নয়। সুতরাং আমাদের কাছে এই ভাইরাসের উৎপত্তিস্থল ওই উহানের ওয়েট মার্কেটই হবে। আর শেষ প্রশ্ন ডক্টর দাশগুপ্ত, একদম এই সময়টাতে দাঁড়িয়ে সামনের দিকটা দেখলে আপনার কি মনে হচ্ছে আর আপনি কি বলবেন আপনার সহনাগরিকদের? সহনাগরিকদের বলবো যে এরকম বিপর্যয় বোধহয় আমাদের কখনো আসেনি এবং আমরা দেখতে পাচ্ছি, অনুভব করছি যে এই ধরনের একটা ঘটনা ঘটলে এই রোগ, এই কোভিড করোনা থেকে যত মৃত্যু কি এফেক্ট হয় আর কি, যে অন্যান্য রোগও তার থেকে অনেক বেশি এফেক্ট করে, কারণ স্বাস্থ্য ব্যবস্থাগুলো বিপর্যস্ত হয়ে পড়ে আর কি। এবং অর্থনৈতিক প্রভাব ভয়াবহ, মানসিক প্রভাব ভয়াবহ। তো এইগুলো মাথায় রাখা দরকার। এই সময়টা আমরা আরো বেঁধে থাকি, আমরা নিজেদের যেন পাশে থাকি এবং একটা অদ্ভুত সহানুভূতির ঝড় চলছে, সেইটা যেন ধরে রাখি। আমরা দেখেছি আমরা আমফানের পরে যে লোকজন ঝাঁপিয়ে পড়েছিল এই আমফানের রিলিফের পরে, এরকম আগে কখনো দেখা যায়নি আর কি। তো এই সহানুভূতিটা যেন আমাদের মধ্যে থাকে এবং একদিন না একদিন আমরা নিশ্চয়ই এইটা থেকে বেরিয়ে যাব। তবে আমাদের মধ্যে, সমাজের মধ্যে, আমাদের প্রত্যেকের পরিবারে যে সবচেয়ে বেশি ভালনারেবল, কথাটা ইউজ করবো ইংরেজিতে, বয়স্করা কিংবা যাদের কোনো কঠিন রোগ আছে, যাদের ইমিউনিটি কম, তাদেরকে এই সামনের কয়েক মাস আর হয়েই এসছে, তো এই সামনের কয়েক মাস যেন তাদেরকে আমরা একটু বাঁচিয়ে রাখি। অনেক ধন্যবাদ ডক্টর দাশগুপ্ত। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন ইএনটি স্পেশালিস্ট ডক্টর অর্জুন দাশগুপ্ত। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়। Thank you.